গল্পটা শুরু হয় ১৯৯৯ সালের ৩০শে ডিসেম্বর কান্দাহার এয়ারপোর্ট থেকে। সেই সময় সেখানে এক ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। পাকিস্তানি জঙ্গি সংগঠন জায়েশ-ই মোহাম্মদ একটি ইন্ডিয়ান যাত্রীবাহী বিমান হাইজ্যাক করে রেখেছে। বিমানের ভেতরে থাকা সব যাত্রীকে তারা হোস্টেস বানিয়ে রেখেছে। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে কয়েকজন যাত্রীকে তারা নির্মমভাবে মেরেও ফেলেছে। এই সংকটজনক পরিস্থিতি সামাল দেওয়ার জন্য জায়েশ-ই মোহাম্মদের সাথে নেগোসিয়েশন করতে ইন্টেলিজেন্স ব্যুরোর ডিরেক্টর অজয় সানাল আগে থেকেই কান্দাহার এয়ারপোর্টে উপস্থিত ছিল। কিছুক্ষণ পর সেখানে পৌঁছায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী এসে অজয়কে জানায় যে দেশের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই জঙ্গিদের ডিমান্ড মেনে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই কথা শুনে অজয় একেবারে রাজি হয় না। সে এর তীব্র বিরোধিতা করে এবং অন্য কোনো উপায় বের করে সরাসরি অ্যাটাক করার পরিকল্পনা করতে চায়। কিন্তু মন্ত্রী তাকে জানায় এখন আর কিছুই করার নেই, কারণ এই পুরো ঘটনার সাথে পাকিস্তানের আইএসআই জড়িত। আর সবচেয়ে বড় সমস্যা হলো বিমানের ভেতরে থাকা অনেকগুলো নিরীহ মানুষ এখনো তাদের হাতে জিম্মি হয়ে আছে। এরপরেই অজয় মন্ত্রীকে নিয়ে বিমানে উঠলে রক্ত দেখে স্মরণ করতে থাকে কি নির্মম ভাবেই না তাদের হত্যা করা হয়েছে। তখন জায়েশ-ই মোহাম্মদের নেতা মনসুর মিস্ত্রি উপস্থিত হলে অজয় তাকে জানায়, পিএম আমাদের ডিমান্ডের ব্যাপারে রাজি হয়েছে। ইন্ডিয়াতে বন্দি আপনাদের শীর্ষ ৩ নেতাকে ছেড়ে দেওয়া হচ্ছে। এবার আপনারা আমাদের হোস্টেসদের ছেড়ে দিন। অজয় এরপর হোস্টেসদের সাথে দেখা করতে চাই। গিয়ে দেখে সবারই চোখ বাঁধা। অজয় সবাইকে চোখের বাঁধন খুলতে বলে। সেই সাথে জানায় আগামীকাল সবাই মুক্তি পেতে চলেছেন, আর কোনো ভয় নেই। অবশেষে মুখে হাসি ফোটে তাদের। তখন অজয় সবাইকে ভারত মাতা কি জয়ের স্লোগান দিতে বললে কেউ সেটা দেয় না, কারণ তখন মনসুর বন্দুক নিয়ে হাজির হয়। তারপর অজয়কে নিয়ে মজা করে। অজয়ও এই জায়গায় ছোট হয়। নেগোসিয়েশন শেষ হলে অজয়কে রয়ের ডিরেক্টর এবং মন্ত্রীর সাথে আবারও বসতে দেখা যায়। সেখানে অজয় বলে, আর কত এসব সহ্য করব, তাই আমি একটা প্ল্যান করেছি। রয়ের ডিরেক্টর তখন আবারও অজয়কে বলে, তুমি দেশের ব্যাপারটাই দেখো, আমাকে ইন্টারন্যাশনাল ব্যাপারটা দেখতে দাও। সিন এরপর নিয়ে যাওয়া হয় ২০০১ সালের ১৩ই ডিসেম্বর ইন্ডিয়ান পার্লামেন্টের মধ্যে। সবকিছুই ঠিকভাবেই চলছিল। একজন লেডি পুলিশ তার সহকর্মীদের জানাচ্ছিলেন তার হাজবেন্ডের অবশেষে পুলিশের চাকরি হয়েছে। তখনই সরকারি একটা গাড়ি নিয়ে কয়েকজন পার্লামেন্টে ঢুকে পড়ে। তারপর সবাইকে এলোপাথারি গুলি করতে শুরু করে। যারা এই হামলা চালায় তারা জায়েশ-ই মোহাম্মদেরই ছিল। তাদের একজন সবার প্ল্যান হাইজ্যাকের সাথে জড়িত। সে গুলি খাওয়ার পর আবার নিজের শরীরে থাকা বোম ব্লাস্ট করে পুরো বডিকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলে। গোলাগুলিতে মারা যায় খুশির খবর জানানো সেই লেডি পুলিশও। সেই পুলিশের লাশটি দেখে বেশ ইমোশনাল হয়ে যায় অজয় সানাল। এরপরে অজয় সানালের সাথে আবারও বসে পররাষ্ট্রমন্ত্রী। মন্ত্রী এবার জানায় পার্লামেন্টে অ্যাটাক নিয়ে পিএম অনেক চিন্তার মধ্যে রয়েছে, তাই ২ বছর আগে তোমাদের দেয়া প্ল্যান অনুযায়ী এখন এগোতে হবে। যদিও প্ল্যানের ২টা অপশন নিয়ে এগোনো যাবে না, তবে অপারেশন দুরান্তর ভালো আইডিয়া ছিল। অজয় জানায়, তবে এই অপারেশন কিন্তু বেশ সময় সাপেক্ষ। মন্ত্রী বলে, সমস্যা নেই, দ্রুত অ্যাক্টিভেট করো। সিন এরপর নিয়ে যাওয়া হয় ২০০৪ সালে। দেখানো হয় এই গল্পের নায়ককে। তার হাতেই দেয়া হয় অপারেশন দুরান্তর। সে আফগানিস্তানে কোনো একটা এয়ারপোর্ট থেকে হেলিকপ্টারে করে আসা পাকিস্তানের বর্ডারে, তারপর পাকিস্তান বর্ডার পার হয়ে আসে করাচির লাইরি শহরে। সেখানে সে শুধু দেখতে পায় রহমান ডাকাত এবং বাবু ডাকাতের পোস্টার। এসব দেখতে দেখতে চলে আসে আলম জুস সেন্টারে। ঠিকানা দেয়া হয়েছিল সেখানে আসারই। লোকটি আলম জুস সেন্টারের মালিক আলমের কাছে কাজ চায়, কিন্তু আলম কোনো কাজ দেয় না। তাই লোকটি দোকানের বাইরেই অপেক্ষা করতে থাকে। তখনই কয়েকজন গুন্ডাবান্ডা লোকটিকে ধরে ফেলে। তারপর বলাৎকার করা শুরু করলে লোকটিও পাল্টা জবাব দেওয়া শুরু করতেই থেমে যায়, কারণ সে লক্ষ্য করে দোকানদার তাকে দেখছে। তাই মার খেতে থাকে। একসময় আবার বলাৎকারের জন্য প্রস্তুতি নিলে পুলিশ আসায় বেঁচে যায় লোকটি। মার খেয়ে সেখানেই রাত কাটায়। পরের দিন জুসের দোকানদার আলম খাবার দিয়ে জিজ্ঞেস করে নাম। লোকটি জানায় তার নাম হামজা আলী মাজারি। বোঝা যায় এইটা আসলে অপারেশন দুরান্তরের জন্য তার ছদ্মনাম। যাই হোক, আলম এসব কিছু শুনে হামজাকে একটা কাজ দেয়, কারণ আলমও একজন স্পাই। এর মধ্যে একটা বছর কেটে যায় আলমের সাথে। হামজা ক্লান্তভাবে মনে করতে থাকে পেছনের স্মৃতি। বোঝা যায় সেই স্মৃতি অবশ্যই সুখের ছিল না। মনে করে অজয় সানালের বলার লাস্ট কথাগুলো। এসব ভেবে মন খারাপ করে থাকলে রহমান ডাকাতের ব্যাপারে জানতে একটা রেস্টুরেন্টে হামজাকে নিয়ে আসে আলম। সেখানে জানাই, সবার সাথে মিশতে নেটওয়ার্ক তৈরি করতে আমার ৬ বছর লেগেছে। রহমান ডাকাতের গ্যাংয়ে ঢোকা এতটা সহজ নয়। রহমান ডাকাতের আরেক নাম হচ্ছে রহমান বালুচ। তার প্রতিপক্ষ বাবু ডাকাত। দুজনের নাম এক হতে অবাক হয় হামজা।
আলম জানায় এই বাবু ডাকাতের নাজায়েজ সন্তান হচ্ছে রহমান। এইটা যেদিন রহমান জানতে পারে সেই দিনই রহমানের মা মারা যায়। লোকে বলে রহমানই তার মাকে মেরে ফেলেছে। রহমান ডাকাত এবং বাবু ডাকাতের মধ্যে দ্বন্দ্ব লেগেই আছে। তুমি বালুস হয় রহমানের গ্যাংয়ে ঢুকতে পারবে, তাই বাবু ডাকাতের গ্যাং থেকে সাবধান। বাবু ডাকাতের গ্যাংরাই সেদিন রাতে তোমার উপর হামলা করেছিল। কয়েকদিন পর হঠাৎই পরিস্থিতি বদলে যায়। বাবু ডাকাত তার দলবল নিয়ে সরাসরি আলমের দোকানে হামলা করে বসে। কারণ একটাই, আলম তাদের চাঁদা দেয়নি, আর সেই কারণেই বাবু আলমকে নানা রকম হুমকি দিতে থাকে। এই পুরো ঘটনার সামনে দাঁড়িয়ে হামজা শুধু দেখতেই থাকে, কিন্তু এতে বাবু ডাকাত আরো ক্ষেপে যায়। সে হামজাকে নিয়ে কটু কথা বলতে শুরু করে। শুধু তাই না, তার সাথে থাকা গুন্ডাগুলো হামজাকে নিয়ে হাসাহাসি করে মজা নিতে থাকে। পরের দিন আলম হামজাকে ডেকে রহমান ডাকাত আর বাবু ডাকাত সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেয়। আলম বলে বাবু রহমানের সাথে কখনোই টিকতে পারবে না, তাই নিজের শক্তি বাড়ানোর জন্য সে আলোক পাপ্পুর গ্যাংয়ে নাম লিখিয়েছে। এরপর আলম আরো একটা খবর দেয়। সে জানায় আজ এই মহল্লাতে একটা বিয়ের অনুষ্ঠান আছে, সেখানে রহমান ডাকাত নিজে না এলেও তার ছোট ছেলে নাইম আসবে। ঠিক তখনই সেখানে আসে রিজওয়ান নামে একজন এক্স স্পাই। সে হামজাকে একটা বড় তথ্য দেয়। রিজওয়ান জানায় বাবু গ্যাং আজ নাইমের উপর হামলা করার প্ল্যান করেছে। এই খবর সে নিশ্চিতভাবেই জানে, কারণ সে নিজেই বাবু গ্যাংয়ের হয়ে কাজ করে। তারপর রিজওয়ান হামজাকে বলে যদি রহমানের গ্যাংয়ে ঢুকতে চাও তাহলে এটাই সবচেয়ে বড় সুযোগ। নাইমকে বাবুদের হাত থেকে বাঁচাতে পারলেই রহমানের বিশ্বাস জয় করা সম্ভব। সন্ধ্যায় বিয়ের উৎসবে চলে আসে হামজা এবং আলম। তারা জুস পরিবেশক হিসাবে আসে। একটু পরে বিয়েতে উপস্থিত হয় নাইম, কিন্তু তার সাথে আসে ছোট ভাই ফাজালও। আলম জানায় সে ফাজালকে সামলাবে। এর মধ্যে বাবু ডাকাতের 3 মেম্বার বিয়ে বাড়িতে চলে আসে, অ্যাটাক করে নাইমের উপর। তখন ফাজালও দৌড়াতে থাকলে হামজাকে আগে ফাজালকে সেভ করতে হয়। এতে পাল্টা গুলিও সে চালায়। একসময় ফাজাল সেফ হলে নাইমকে বাঁচাতে যায় হামজা। এবার বাবু গ্যাং গুলি খায় হামজার হাতে, যার মধ্যে থাকে ওই শয়তানটাও। গুলি খেয়ে তারা পালিয়ে যায়। কিন্তু এদিকে নাইমও গুলিবিদ্ধ হয়। আলম তাই হামজাকে এখান থেকে পালাতে বলে, কিন্তু হামজা ডাক্তার আর অ্যাম্বুলেন্স খুঁজতে থাকে। একসময় নাইমকে নিয়ে চলে আসে হসপিটালে। একটু পরেই দলবল নিয়ে হসপিটালে চলে আসে রহমান বালুচ, অর্থাৎ রহমান ডাকাত। এসে ছোট ছেলে ফাজালকে জড়িয়ে ধরে। তারপর নাইমের কাছে গেলে শুধু নাইমের নিথর দেহই দেখতে পায়। দেখে শুধু কান্না করতে থাকে। তারপর বাইরে এসে হামজাকে জিজ্ঞেস করে তোর শার্টের রক্ত কি আমার ছেলের? হামজা জানায় হ্যাঁ। আলম তখন ভয়ে ভয়ে বলে ও আমার হয়ে কাজ করে, খুবই ভালো ছেলে। নাইমকে বাঁচানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করেছে। রহমানের কাজিন উজাইর হামজার পুরো ডিটেলস জানতে থাকে। এই যেমন সে কোথা থেকে এসেছে, পিস্তল চালাতে পারে কিনা, পারলেও কে শিখিয়েছে। হামজা জানায় আমি বালুচ থেকে এসেছি, পিস্তল চালানো আমার ভাই শিখিয়েছে, সে এখন শহীদ। সবকিছু শুনে রহমান হামজাকে 1 লাখ টাকা দিতে চায়। হামজা রহমানকে জানায় তার কোনো টাকার প্রয়োজন নেই, এক বালুচকে রক্ষা করার চেষ্টা করেছিল শুধু। এসব কথা রহমানের ভালো লাগে, তাই হামজাকে তাদের দলে ঢুকিয়ে নেয়। একটু পর পাকিস্তানি আওয়ামী পার্টির নেতা জামিল জামাল এসে জানায় সামনে ইলেকশন, এখন যেন কোনো হাঙ্গামা না হয়। একটু পর মিসেস রহমান আসে হসপিটালে। এসেই আগে চর মারে রহমানকে, তারপর জড়িয়ে ধরে কান্না করে। হসপিটাল থেকে যাওয়ার সময় জামিলা আবার উজাইরকে বোঝায় এখন যেন কোনো ঝামেলা না হয়, কারণ সামনে ইলেকশন শেষ হওয়ার পর আমি দেখছি। নাইমের জানাজা শেষ হলে বাবু রহমানকে কল করে মজা নেয়। উজাইর আবার সবকিছু জানাতে থাকে হামজাকে। পাকিস্তান আওয়ামী পার্টি অর্থাৎ পিএপি থেকে যে তাদের গ্যাং চালানোর জন্য টাকা আসে সেটাও জানায়। এজন্যই রহমান ডাকাত যে এখন কোনো অ্যাকশনে যাবে না সেটাও জানায়। উজাইর এরপর তাদের আর্মস ফ্যাক্টরি ঘুরে দেখায় হামজাকে, সাথে জানায় পাকিস্তানের সবচেয়ে বড় নকল আর্মস ফ্যাক্টরি তাদেরই। ফ্যাক্টরিতে আবার একটা আসন দেখতে পায় সে। উজাইর জানায় এটা কোনো আসন নয়, ওইটা হচ্ছে সিংহাসন। রহমান কতজনকে মেরে যে এই সিংহাসনে বসেছে তার কোনো হিসাব নেই। রহমানের আরেক গ্যাং মেম্বার দুঙ্গা আবার হামজাকে একটা বিল্ডিং এ উঠিয়ে দেখিয়ে দেয় কোনটা কোন জায়গা। এক জায়গা দেখিয়ে দিয়ে বলে ওখান থেকে এমপি আসলাম রহমানকে গ্রেপ্তার করেছিল। হামজা এমপি আসলাম সম্পর্কে জানতে চাইলে দুঙ্গা বলে তার দাপট এখন অনেক, তবে ভয় নেই। অল্প দিনেই রহমান ডাকাত গ্যাংয়ের মধ্যমণি হয়ে ওঠে হামজা। কিন্তু টিভি মিডিয়ায় জানানো হয় রহমান ডাকাতের ছেলে হত্যায় কেউ এখনো পর্যন্ত ধরা পড়েনি। আবার রহমান ডাকাতও কোনো অ্যাকশন নেয়নি। তাহলে কি রহমান ডাকাত কমজোরি হয়ে গেল নাকি? এই কথাগুলো আবার রাগিয়ে তোলে রহমানকে। তাই সবার সামনে এসে জিজ্ঞেস করে এখন কি আমার প্রতিশোধ নেওয়া উচিত? সবাই জানায় এখনই নয়। উল্লেখ করে সামনে ইলেকশন,
এখন যদি পিএপি এর বিরুদ্ধে যাই তাহলে আর গ্যাং চালানোর ফান্ড দেবে না। কিন্তু এসবে দ্বিমত করে হামজা। সে জানায় প্রতিশোধ নেওয়া উচিত। যদি ইলেকশন পর্যন্ত অপেক্ষা করি তাহলে আমরা ইলেকশন হওয়ার আগেই হারিয়ে যাব। তাদেরকেও দেখিয়ে দেওয়ার সময় চলে এসেছে এই বালুচরা কি করতে পারে। রহমান ডাকাত হামজার কথায় সায় দেয়, তাই প্ল্যান মোতাবেক বাবু ডাকাতের একটা গ্যাং মেম্বারকে মেরে ফেলে। বেশি টর্চার করে মারে ওকে, যে হামজাকে হেনস্থা করেছিল। সবাইকে মারার পর পথের মধ্যে তারা বাবু ডাকাতকেও দেখতে পায়, আর এতে সিদ্ধান্ত নেয় বাবু ডাকাতকেও মারবে। হামজা তাই উজাইরকে দিয়ে রহমান ডাকাতের কাছে ফোন করায় এবং নির্দিষ্ট একটা জায়গায় আসতে বলে। এদিকে উজাইর আর হামজা তাদের গাড়ি নিয়ে বাবুর গাড়িতে অ্যাক্সিডেন্ট ঘটায়। এতে বাবু মারাত্মক আহত হলে রহমানের সামনে পড়ে। রহমান বাবুকে মারার জন্য টেনে হিস্ট্রে নিয়ে যেতে থাকলে বাবু শুধু বলে, আমি তোর বাপ, আমাকে মারিস না। রহমান জানায়, আমার ছেলেকে মারা উচিত হয়নি। তারপর সবার সামনে নির্মমভাবে বাবুকে মেরে ফেলে। তখন হামজার চোখে মুখে দেখা যায় যেন খুশির ছাপ, কাটা দিয়ে কাটা তোলার মতো অবস্থা। রহমান আবার সবার সামনে বলে, আমার বিরুদ্ধে যেই যাবে তার এমনই অবস্থা হবে। আজকে থেকে লরিতে শুধু রাজ চলবে এই রহমানের। 2007 ইলেকশনে জয়ী হয় জামিল। জয়ী হওয়ার পর জনসম্মুখে ভাষণ দিতে আসে। সেখানে একটু পর রহমান আসলে জনগণ জামিলের চেয়ে রহমানকে বেশি আপন করে নেয়, যা দেখে জামিল প্রথমে ইতস্তত বোধ করলেও পরে সবার সামনে রহমান বালুচকে জয়ী হিসাবে হাত উঁচু করে দেখায়। ইলেকশন জয়ী ভাষণে উপস্থিত হয় খানি ব্রাদার্স, যারা জামিলকে ভোটে উঠানোর জন্য টাকা ইনভেস্ট করেছিল। দুই ভাই রহমানকে বলে, আপনার যে জনপ্রিয়তা, এরকম অন্যের পেছনে লেগে না থেকে নিজেই তো নির্বাচন করতে পারতেন। খানি ব্রাদার্সের সাথে রহমানের কথোপকথন দেখে জামিল ভাষণ বাদ দিয়ে তাদের কাছে আসে। তখন রহমান জামিলকে আড়ালে রেখে তারপর বলে, ভাবছি আমিও নির্বাচন করব, সেটা আপনার বিরুদ্ধে নয়, আপনার প্রতিপক্ষের ভোট যেন কাটতে পারি সেজন্য। উপরে জামিল এবার খুশি খুশি থাকলেও ভেতরে জ্বলতে থাকে। এই ভাষণে উপস্থিত ছিল জামিলের মেয়ে ইয়ালিনাও। ইয়ালিনা এবং হামজার মাঝে বেশ কিছুক্ষণ ধরে চোখাচোখি হয়, যা ইয়ালিনার মা দেখে ফেলে। এমনকি বাবাও দেখেই মেয়ের ফোনটাই ফেলে দিয়ে চলে যায়, যেটা তুলে নেয় হামজা। বাড়ি এসে ফোনটা কপিও করে। তখন রহমান উজাইরকে জিজ্ঞেস করে, খানি ব্রাদার্সের কতগুলো টাকা? উজাইর জানায়, অনেক, তারা ফেক নোটেরও কারবার করে। শুনছি সামনে 500,000 কোটি ইন্ডিয়ান টাকা ছাপিয়ে ইন্ডিয়ায় পাঠাবে। এটা শুনে স্তব্ধ হয়ে যায় হামজা। সে জিজ্ঞেস করে, এই টাকাগুলো পাকিস্তান থেকে ইন্ডিয়ায় যায় কিভাবে? উজাইর জানায়, পোর্ট দিয়ে আগে যায় নেপালে, সেখান থেকে ইন্ডিয়াতে যায়। হামজা এই ব্যাপারে জিজ্ঞেস করলে খানের ব্রাদার্স সম্পর্কে তার থেকে অপিনিয়ন নেয় রহমান। হামজা জানায়, তার তো অনেক টাকা, হাত মিলালে ভালোই হবে। রহমান এবং উজাইর এই কথাতে খুশি হয়ে হামজাকে টাকা আর মোটরসাইকেলের চাবি দিয়ে আয়েশ করতে বলে। হামজা মোটরসাইকেল নিয়ে চলে আসে একটা বারে। সেখানে পার্টি করছিল ইয়ালিনাও। তা দেখে হামজা আগে ইয়ালিনার গাড়িটা নষ্ট করে। তারপর পুলিশকে লোকেশন জানিয়ে বলে, এখানে বড় লোকের পোলাপান সব নেশা করছে। পুলিশ চলে আসলে সবাই পালাতে শুরু করে। ইয়ালিনা তার গাড়িতে আসে, কিন্তু গাড়ি চলে না। তখন তার গাড়ির সামনে মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে থাকে হামজা। নিরুপায় হয়ে ইয়ালিনা হামজার মোটরসাইকেলে চড়ে। এর মধ্যে হামজারও পিছু নেয় পুলিশ। হামজা পুলিশের থেকে দ্রুত সেফ জোনে চলে আসে, কিন্তু তখন আবার মোটরসাইকেলের তেল শেষ হয়ে যায়। ইয়ালিনা জানায়, আর হেল্প করতে হবে না, বাড়ির সামনেই। হামজা বাড়ি পর্যন্ত এগিয়ে দিতে চাই। দুজনে হাঁটা শুরু করলে পরিচিত হয়। ইয়ালিনা একসময় বলে, বাবার জনসভায় আপনাকে সেদিন দেখলাম, আপনিও কি পলিটিশিয়ান? হামজা তখন জানায়, না, আর মিথ্যা বলে না, সরাসরি সত্যিটাই বলে দেয়। সে জানায় সে আসলে রহমানের হয়ে কাজ করে, আর রহমানের অনেক কাজকর্ম তাকেই সামলাতে হয়। এই সব কথা বলতে বলতে তারা বাড়ির কাছে চলে আসে। বাড়ির সামনে এসে ইয়ালিনা একটু মন খারাপ করে ভেতরে ঢুকে যায়। ঠিক তখনই হামজা তাকে ডেকে তার ফোনটা এগিয়ে দেয়। ফোনটা পেয়ে ইয়ালিনার মনটা আবারও ভালো হয়ে যায়, আর সে আবার হাসি খুশি হয়ে ওঠে। পরের দিন হামজা একটা গুরুত্বপূর্ণ তথ্য আলমের কাছে পাঠায়। সেই তথ্য ছিল ফেক নোট স্মাগলিং নিয়ে। আলম খবরটা পাওয়ার পর সেটাই আবার অজয় সানালের কাছে পৌঁছে দেয়। এই খবর পাওয়ার পর অজয় সানাল বিষয়টা নিয়ে একজনের সাথে বসে আলোচনা করে। সে জানতে চায় ইন্ডিয়ান ফেক নোট বানানোর জন্য এত যন্ত্রপাতি পাকিস্তান কিভাবে পেল, আর সেগুলো এখানে কারা নিয়ে আসে। তখন ওই ব্যক্তি জানায়, এসব ফেক নোট ইউপির দিকে আসে, আর সেখানে
বিভিন্ন ধরনের ক্রাইমে সেগুলো ব্যবহার করা হয়। অজয় তখন বলে, এত বড় একটা কাজ ডিপার্টমেন্টের কারো সাহায্য ছাড়া সম্ভব নয়, তাই আগে সেই মানুষটাকে খুঁজে বের করতে হবে, কারণ তার মতে ইন্ডিয়ার সবচেয়ে বড় শত্রু কখনো কখনো ইন্ডিয়ায় হয়। এদিকে এর মধ্যে রহমান তার লোকজনকে নিয়ে খানি ব্রাদার্সের আস্তানায় পৌঁছে যায়। সেখানে ঢুকেই হামজা অবাক হয়ে দেখে ইন্ডিয়ান ফেক নোট খোলাখুলি ছাপানো হচ্ছে। এরপর খানি ব্রাদার্স রহমানকে নিয়ে আলাদা একটা রুমে ঢোকে। সেই রুমে আগে থেকেই উপস্থিত ছিল বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর কয়েকজন প্রধান, আর তাদের সাথে ছিল একজন বিদেশি লোকও। কিছুক্ষণ পর সেখানে ঢুকে পড়ে মেজর ইকবাল, যে আসলে আইএসআই এর একজন এজেন্ট। ভেতরে ঢুকেই সে রহমানের হাতে কিছু অস্ত্রের একটা তালিকা দেয়, যেগুলোর সামনে তাদের দরকার হবে এমন ভাবে তাদের কোম্পানি থেকে দিতে বলে, যাতে আইএসআই এর নাম যেন না আসে। রহমান ডিল করার আগে জানতে চাই এগুলো কোথায় ব্যবহারের জন্য। একটা জঙ্গি গোষ্ঠীর প্রধান আবার জানাতে চায় না। তখন ইকবাল বলে, নিজেদের মধ্যে লুকোচুরি কিসের? প্রধান তখন জানাই 3 অক্টোবর কয়েকজন মুজাহিদ ইন্ডিয়াতে যাবে, তাদের জন্যই লাগবে। খুব বিচক্ষণতার সাথে এসব শুনে হামজা। রহমান এটা শুনে ডিল ফাইনাল করে। তারপর জানাই, যারা একবার রহমান বারুচের সাথে ডিল ফাইনাল করে তারা আর বিশ্বাসঘাতকতা করতে পারে না, যদি করে তার মৃত্যু আমার হাতে নিশ্চিত। এটা বলে সে চলে যায়। সবাই চলে গেলে খানি ব্রাদার্সের একজন ফোন করে জামিলকে। ফোন করে জানায় রহমান এসেছিল, সে তো নির্বাচনে দাঁড়াতেই চাই। জামিল তখন বলে, এবার আমারও খেল দেখানোর সময় চলে এসেছে। এই পর্যায়ে দেখানো হয় এসপি আসলামকে। সে একজনের নামের টাকা নিয়ে এসে 3 বালুচকে মেরে ফেলে। এক কথায় সে বালুচকে দেখতেই পারে না। এই আসলামকেই কল করে জামিল। অন্যদিকে ডিল ডান করে বাড়ি আসলে হামজা রহমানকে বলে, ওরা তো বালুচদের স্বাধীনতার বিরুদ্ধে, আপনি কি ওদের বিরুদ্ধে ডিল ডান করে আসলেন? এটা কিন্তু উচিত হয়নি। হামজার এই কথাগুলোতে রেগে যায় রহমান, তাই মারতে আসে তাকে। উজাইর এই জায়গায় বাঁচায়। পরের দিন হামজা আলমের সাথে বসে। এই যে 12 জন মুজাহিদ করাচি থেকে ইন্ডিয়াতে যাবে জঙ্গি হামলা নিয়ে, এই ব্যাপারে কথা বলে। করাচি থেকে ইন্ডিয়ায় যাওয়ার ব্যাপারটা তাদের খুবই ভাবায়। আবার বুঝতে পারে এই অ্যাটাকটা হবে গুজরাটে, তাই জয়েন্ট ইন্টেলিজেন্সকে দ্রুত এই খবরটা জানায়। এরপরেই দেখানো হয় বালুচ ইউনাইটেড ফোর্সের প্রধান শিরানিকে। তার কাছে আসে রহমান, এসে নাচ গানে উৎসবে মাতে। তারপর টাকার বিনিময়ে মেজর ইকবালের আর্মসের লিস্ট ধরিয়ে দেয়, যেটা দিতেও রাজি হয়নি শিরানি। অন্যদিকে এসপি আসলাম আসে মালিকের বাড়িতে। মালিক আসলামকে জানাই, লিয়ারিতে রহমান খুব মাথা চাড়া দিয়ে উঠছে, তাকে থামাতে হবে। তুমি তো আবার 7 বছর ধরে সাসপেন্ড আছো। এই সাসপেন্ড জামিলি দিয়েছিল। সাসপেন্ড ফিরিয়ে নিয়ে লিয়ারিতে আবারও জয়েন করতে বলে আসলামকে। কিন্তু আসলাম এই জয়নিং লেটার গ্রহণ করে না। জানাই, পুরো লিয়ারি পুলিশ স্টেশন রহমানের আন্ডারে, আমি একা এসে মরবো নাকি? আমি চাই লিয়ারি স্পেশাল টাস্ক ফোর্স গঠন করতে। সেখানে শুধু থাকবে আমার লোকজন, একটা আন্ডার কভার অফিস থাকবে, আপনিও কোনো প্রশ্ন তুলতে পারবেন না। দুজন যে একসাথে কথা বলছে সেটা দেখে ইয়ালিনা। এসপি আসলাম চলে গেলে বাবার থেকে টাকা নিয়ে হামজার সাথে ঘুরতে বের হয় ইয়ালিনা। বিভিন্ন জায়গায় ঘোরে, এমনকি বাড়িতেও রোমান্স করে। তারা প্রায় জামিলের চোখের সামনে পড়ে গিয়েছিল, একটুর জন্য আবার বেঁচে যায়। এর মধ্যে লিয়ারির টাস্ক ফোর্স গঠন করে ফেলে এসপি আসলাম। চলে আসে ঈদ। ঈদের দিন জামিল তার ফ্যামিলি নিয়ে রহমানের বাড়িতে ঘুরতে আসলে রহমান জামিলের কানে এসে বলে, এসপি আসলাম কিভাবে ফিরল? জামিল চিন্তা করতে নিষেধ করে, জানায় এটা আমি দেখে নেব। দাওয়াত খেতে আসে ইয়ালিনা। ইয়ালিনা শুধু হামজাকে দেখে, হামজাও শুধু তাকেই দেখতে থাকে। একসময় হামজা ইয়ালিনাকে নিয়ে আসে আলমের জুসের দোকানে। সেখানে ইয়ালিনা পেপারে আসলামের ছবি দেখে বলে, ওকে তো আমি চিনি, আমার বাবার কাছে আসে। এটা শুনে হামজা বলে, তোমার বাবার সাথে কি কথা হয় আমাকে জানাবে। এটা শুনে ইয়ালিনা আবার জিজ্ঞেস করে, কেন, লোকটা কি বিপজ্জনক নাকি? সিন এরপর নিয়ে আসা হয় ইন্টেলিজেন্স ব্যুরো ডিরেক্টর অজয় সানালের দিকে। তাকে ওই অফিসার এসে জানাই, আমাদের একটা মিনিস্টারের কোম্পানি কারেন্সির র ম্যাটেরিয়াল গুলো সাপ্লাই করে, হতে পারে সেই সবকিছু সাপ্লাই করেছে। সাথে আমাদের অফিসাররাও যে জড়িত সেটা অনুমান করা যায়। হতে পারে এখন তারা দুবাইতে বসে কোনো ফেক নোটের ডিল করছে। অজয় জানায় তারা করছে করুক, কিন্তু আমরাও কম নই, আমরাও দেখিয়ে দেব আমরা কি জিনিস। এর মধ্যে মেজর ইকবালকে আর্মস ডেলিভারি করার দিন চলে আসে। কিন্তু হঠাৎ রহমানের ছেলে অসুস্থ হয়ে পড়লে বাচ্চাকে নিয়ে রহমান ছুটে যায় হসপিটালের দিকে। তাই আর্মসগুলো নিয়ে যাওয়ার দায়িত্ব পড়ে উজাইর এবং হামজার উপর। তারা আর্মস নিয়ে চলে আসে ব্রাদার্সের অফিসে। সেখানে হামজা দেখতে পাই মুজাহিদরা তাদের প্রধানের নেতৃত্বে নামাজ পড়ছে। আর্মস পেয়ে আবার খুশি হয় মেজর ইকবাল। সে আর্মসগুলো তুলে দেয় মুজাহিদদের।
এতে হামজা অবাক হয়ে জিজ্ঞেস করে আজকে কি তার অপারেশনে যাবে। মেজর ইকবাল জানায় হ্যাঁ। হামজা তখন বলে এটা না 3 তারিখ হওয়ার কথা ছিল, তাহলে আজকে কেন? মেজর ইকবাল জানায় আমাদের এই অপারেশনের কথা লিক হয়ে গিয়েছে, আমাদের মধ্যে কোনো এক বিশ্বাসঘাতক ইন্ডিয়ান ইন্টেলিজেন্সকে জানিয়ে দিয়েছে, কিন্তু আমরাও তো কম নই। এভাবে হামজার পাশ থেকে কথা বলে ইকবাল। অন্যদিকে হসপিটালে যাওয়ার পথে এসপি আসলাম টাস্ক ফোর্স নিয়ে আটকে ফেলে রহমানকে, তারপর নির্বিচারে চালাতে থাকে গুলি। এতে রহমান তার সাথে লোকজনকে দ্রুত জামিলের কাছে গিয়ে জানাতে বলে, আর সে ছেলেকে বাঁচানোর জন্য আসলামের কাছে স্যারেন্ডার করে। রহমানের এই স্যারেন্ডার নিয়ে হাসি ঠাট্টা শুরু করে এসপি আসলাম। মেজর ইকবাল এরপরই হামজাকে দেখায় সেই বিশ্বাসঘাতকটা আসলে কে, যে খবরটা লিক করেছিল। এমনকি হামজার সামনে সেই স্পাইকে খুব টর্চার করে মেরে ফেলে। ফেরার পথে দুঙ্গা ফোন করে উজাইরকে, জানায় এসপি আসলাম রহমানকে ধরে নিয়ে গিয়েছে। এটা শুনে উজাইর ফোন করে জামিলকে, কিন্তু জামিল যেন কোনো পাত্তায় দেয় না। দেবে কিভাবে? আসলে এসব কিছু তো সেই করেছে। হামজা দ্রুত বাড়ি এসে কাজের লোককে জিজ্ঞেস করে ফাজালের খাবারে কি মিশিয়েছিস, কার হয়ে কাজ করছিস? কাজের লোক সত্য স্বীকার করে না, তাই হামজা আরো করা হয়। একের পর এক নখ কাটতে থাকলে কাজের লোক জানায় পাপ্পুর হয়ে কাজ করছে। তখন আবার ইয়ালিনা ফোন করে হামজাকে, 2-3 বারে ফোন ধরে হামজা ফোন ধরলে ইয়ালিনা বলে তোমার জন্য আজকে যা এনেছি তা দেখলে এখনই কিস করতে চাইবে। তুমি বলেছিলে আমি যেন বাবা এবং এসপি আসলামের সব কথা শুনি, আমি সেটার ভিডিও করেছি। ভিডিওটা হামজাকে সেন্ড করলেই হামজা পুরোই চমকে ওঠে। হামজা ভিডিওটা দেখে ইয়ালিনাকে পাঠায় তার বাড়িতে। তারপর হামজা ভিডিওটা পাঠায় ইয়ালিনার বাবা অর্থাৎ জামিলকে। ভিডিওটা হচ্ছে জামিল আসলাম এবং পাপ্পুকে নিয়ে মিটিং এ বসেছিল, সেখানে তারা প্ল্যান করে রহমানকে মারার। এই ভিডিও দেখেই চমকে ওঠে জামিলও। হামজা আবার জামিলকে জানায় যদি রহমান ফিরে না আসে তাহলে ইয়ালিনাও ফিরে আসবে না, ইয়ালিনা এখন আমার হাতে। অন্যদিকে এসপি গাড়ির মধ্যে রহমানকে খুবই মারে, তারপর এনকাউন্টার করার জন্য নিয়ে আসে নির্জন জায়গায়। সেখানে যেই মারতে যাবে তখনই জামিলের ফোন। জামিল আসলামকে ওই ভিডিওটা পাঠায়, সাথে রহমানকে মারতে নিষেধ করে, কিন্তু আসলাম আর থামে না। আসলাম যে থামছে না সেটা ফোন করে হামজাকে জানালে হামজা টাস্ক ফোর্সের অফিসের লোকেশন পায়। লোকেশন পেয়ে সেখানে চলে আসে, এসে অফিসে থাকা অফিসারদের করতে থাকে টর্চার। সেটা আবার ভিডিও কলে দেখায় এসপি আসলামকে হামজা এবার দেয় থ্রেড, তাই আসলাম রহমানকে ছাড়তে বাধ্য হয়। রহমান হাসি মুখে আসলামের কাছ থেকে তার গ্যাংয়ের কাছে আসে। তখন আসলাম আবার ডাক দেয় হামজাকে। হামজা আসলামের কাছে নির্দ্বিধায় চলে আসে। আসলাম তখন হামজাকে বলে এই খেলা এখনই শেষ হচ্ছে না, আমার কাছে যা আছে তা তোকে একদম জ্বালিয়ে দেবে। হামজা শুনে চুপচাপই থাকে। পরের দিন রহমানের বাড়ির সামনে আনন্দ উৎসব হয়। রহমান সেখানে হামজার সাহসিকতার বাহাবা দেয়, জিজ্ঞেস করে টাস্ক ফোর্সের অফিসের খবর কিভাবে জানলে। হামজা এবার জামিলকে বাঁচায়, জানায় জামিলই তাকে জানিয়েছে। তখন উজাইর রহমানকে জানায় আমাদের হামজা তো জামিলের মেয়েকেই পটিয়েছে, ইয়ালিনা এখন জামিলের বাড়িতেই থাকে। এটা শুনে রহমান জিজ্ঞেস করে ভালোবাসা নাকি মজা মস্তি? হামজা জানায় ভালোবাসা। এরপর আসে ইয়ালিনার কাছে। ইয়ালিনা অধীর আগ্রহে অপেক্ষা করছিল তার জন্যই। পরের দিন হামজাকে নিয়ে খানি ব্রাদার্সের আস্তানায় আসে রহমান। যে সময় তারা আসে সে সময় মেজর ইকবাল সবাইকে নিয়ে মুজাহিদদের ইন্ডিয়াতে অ্যাটাকের ভিডিও দেখছিল। এমনকি নিউজের ভিডিও দেখে মুজাহিদদের কমান্ডো দিচ্ছিল মেজর ইকবাল, যা দেখে প্রায় কান্নারত অবস্থায় পড়ে হামজা। অন্যদিকে সেখানে উপস্থিত সবাই শুধু হাসতে থাকে। হামজা দেখে যাদেরকে সে অস্ত্র তুলে দিয়েছিল তারাই হামলা চালিয়েছে মুম্বাইয়ের হোটেলে। এসব দেখেই হামজার মনে পড়ে যায় তার ফ্যামিলির সাথে ঘটে যাওয়া স্মৃতি। 261 মুম্বাই হোটেলের হামলায় হ্যান্ডেলারের কথোপকথন পায় অজয় সানাল। অন্যদিকে হামজা বুক সমান কষ্ট নিয়ে আসে আলমের কাছে, এসে বলে আমি তো ইন্টেল দিয়েছিলাম, কেন তারা প্রতিরোধ করলো না? আলম জানায় ইন্টেল ছিল 3 অক্টোবরের, এটা 261-এরও খবর লিক হয়ে গিয়েছিল। হামজা জানায় আমি তাদের কাউকে ছাড়বো না, সবাইকে মারবো, আমার চোখের সামনে আর এসব সহ্য করতে পারবো না। আলম ধৈর্য ধরতে বলে, জানায় এসব করে কোনো লাভ হবে না, পুলিশের হাতে ধরা খাবে, বহির্বিশ্বে ইন্ডিয়ান ইন্টেলিজেন্স নিয়ে কথা উঠবে, তাই আমরা নজরদারি করতে এসেছি আর সেটাই করে যেতে হবে। হামজা বলে তাই বলে এসব কিছু সহ্য করতে হবে, এটা বলে চলে যায়। সারাদিন শেষে ঘরে আসলে ইয়ালিনা রাগ দেখায় হামজার উপর, এমনকি চড়ও মারে। হামজা জানায় আমি করাচিতে রাজ করতে এসেছি, যদি তুমি আমার সাথে থাকতে চাও তাহলে অনেক কিছু সহ্য করতে হবে, যদি না পারো তাহলে চলে যাও। ইয়ালিনা চলে যেতে চেয়েও ফিরে আসে, কারণ সে হামজাকে অনেক ভালোবাসে।
কেটে যায় 2 বছর। 2009 সালের প্রেসিডেন্টের ভাষণে আসে রহমান। সেখানে জানানো হয় রহমান ইলেকশনে দাঁড়াবে। এতে ছোট হয় জামিল রেগে যায়। এসপি আসলামও। ইয়ারিনা আবার নিউজটা পেয়ে খুশি হয়, কারণ তার বাবা আর অপকর্ম করতে পারবে না। হামজা তখন ইয়ারিনাকে বলে তার বাবাকে চায়ের দাওয়াত দিতে। পরের দিন জামিল আসে হামজার বাসায়। হামজা জামিলকে প্রথমেই বলে, যদি মেয়েকে ঠিকমতো দেখে শুনে রাখতেন তাহলে আপনার মেয়ে আজ আমার সাথে থাকতো না। এটা নিয়ে আবার জামিলও বেশ কিছু কথা শোনায়। হামজা বলে, আপনি এই লেয়ারিতে রাজত্ব করতে গিয়ে সবসময় রহমান কিংবা আসলামের সাথে থেকেছেন, আর এই দুইজন কি আপনার সবচেয়ে বড়? এজন্য এখন নিজের সিটটাই হারিয়েছেন। তাই এবার নির্বাচনে এমন কাউকে ওঠান যাতে কেউ আপনার হয়ে কথা না বলে। এটা আপনার আত্মীয়র মধ্যে হলে ভালো হয়, মানে নিজের নামে বোঝাই, যেটা জামিলও ভালো মতো বুঝতে পারে। তাই হামজার সিগারেটে আগুন ধরিয়ে দিয়ে হাতে চুমুও খায়। এরপরে ধুমধাম করে বিয়ে হয় হামজা এবং ইয়ারিনার। বিয়েতে আসে মেজর ইকবাল সহ সবাই। তারা আবার একত্রিত বসেই সেই 261 মুম্বাই হামলা নিয়ে মজা করতে থাকে। ইন্ডিয়া যে কোনো প্রতিরোধ করেনি সেটা নিয়েও মজা করে। সাথে মেজর ইকবাল বলে, এবার তাহলে 15ই আগস্ট পাঞ্জাবে আক্রমণ করা যাক। রহমান জানায়, আমি আর্মস দিতে রাজি। এসব কথা হতে থাকলে হামজা শুধু জ্বলতে থাকে। রহমান উজাইরকে আর্মস ডেলিভারি করার ডেট বলতে বললে উজাইর মাতাল অবস্থায় থাকে। তাই হামজা রহমানের শিডিউল বই চেক করে 9 তারিখ উল্লেখ করে, কারণ এই দিন রহমানের একটা ওয়াটার সাপ্লাই প্রজেক্ট উদ্বোধন করার ডেট আছে। বাসর রাতে হামজা একা বসে তার স্পেশাল ডায়েরিটা বের করে। ডায়েরির পাতায় সে একটা নাম লেখে, রহমান ডাকাত। যেন ধীরে ধীরে রহমান ডাকাতের অধ্যায়টা শেষ করার দিকেই এগোচ্ছে সে। পরের দিন হামজা বালুচের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে গিয়ে সে দেখা করে বালুচ ফোর্সের প্রধানের সাথে। গিয়ে জানায় তাকে রহমানই পাঠিয়েছে, আর বলে আগামী 9 তারিখের মধ্যে যেন সব আর্মস প্রস্তুত থাকে। সেখানে গিয়ে হামজা একটা অদ্ভুত দৃশ্য দেখে। অনেক মানুষকে কবর দেওয়া হচ্ছে। বিষয়টা দেখে তার কৌতূহল হয়। তাই সে প্রধানকে জিজ্ঞেস করে কি হয়েছে। তখন প্রধান জানায় আইএসআই স্কুলের পানিতে বিষ মিশিয়ে দিয়েছিল, আর সেই বিষে অনেক নিরীহ বাচ্চা মারা গেছে। এই কথা শুনে হামজার খুবই কষ্ট হয়। ভারী মন নিয়ে সে সেখান থেকে চলে আসে। এদিকে রহমান তখন একটা ওয়াটার সাপ্লাই প্রজেক্টের উদ্বোধনে আসে। ঠিক সেই সময় বালুচ ফোর্সের প্রধান উজাইরকে ফোন করে এবং তাকে আর্মস নিয়ে আসতে বলে। উজাইর বিষয়টা এসে হামজাকে জানালে হামজা বলে, এতে তো সমস্যা নেই, 9 তারিখের ডেট তো তোমরাই দিয়েছিলে। তাই উজাইর আর্মস আনতে যাওয়ার সিদ্ধান্ত নেয়। যাওয়ার আগে সে রহমানের সব দায়িত্ব হামজার উপরে ছেড়ে দিয়ে যায়। এরপর হামজা উদ্বোধনের কাজ শেষ করে রহমানকে গাড়িতে করে নিয়ে যেতে থাকে, কিন্তু রহমান খুবই ক্লান্ত থাকায় গাড়িতেই ঘুমিয়ে পড়ে। এমনকি রহমানের সাথে থাকা অন্য লোকজনও একে একে ঘুমিয়ে যায়। এদিকে সামনে আগে থেকে একজন মোটরসাইকেলে করে পথ দেখাচ্ছিল। ঠিক সেই সুযোগটাই কাজে লাগায় হামজা। হঠাৎ করে সে মেইন রাস্তা ছেড়ে গাড়িটাকে জঙ্গলের ভেতরের একটা রাস্তায় ঢুকিয়ে দেয়। আসলে এটাই ছিল হামজার আগের করা প্ল্যান, কারণ জঙ্গলের রাস্তায় একদম শেষ প্রান্তে মালিক আর এসপি আসলাম অপেক্ষা করছিল সবকিছু শেষ করার জন্য। এদিকে হঠাৎই জেগে ওঠে রহমান, দেখে গাড়ি ভিন্ন রাস্তায়। তাই হামজাকে জিজ্ঞেস করে এই রাস্তায় কেন। হামজা জানায় ওই রাস্তায় জ্যাম ছিল, তাই এই দিক দিয়ে যাচ্ছি। রহমান এরপর জিজ্ঞেস করে মোটরসাইকেল নিয়ে যে ছিল সে কোথায়। হামজা জানায় সেও জ্যামে আটকে রয়েছে। রহমান এবার উজাইরের কথা জিজ্ঞেস করলে হামজা জানায় সে হার্মস নিতে বালুচকে গিয়েছে। আজকে ডেলিভারি করার কথা ছিল, আপনারাই ডেট দিয়েছিলেন। এবার খটকা লাগে রহমানের। সন্দেহ হয় বলে রহমান গাড়ি থামাতে বলে হামজাকে, কিন্তু হামজা আর গাড়ি থামায় না, আরো দ্রুত চালাতে থাকে। তা দেখে রহমান একটা ধারালো অস্ত্র বের করে হামজাকে মারার চেষ্টা করে। আরো 2 গ্যাং মেম্বারও যোগ দেয়। সবার সাথে পেরে না উঠতে পেরে রাস্তায় থাকা ফায়ার হাইড্রেন্টের সাথে অ্যাক্সিডেন্ট ঘটে। এতে একজন মারা যায়। হামজা আহত অবস্থায় সেখান থেকে পালিয়ে যায়, কারণ এসপি আসলাম তখন দলবল নিয়ে রওনা দেয়। এর মধ্যে মোটরসাইকেলওয়ালা খুঁজে বের করে রহমানের গাড়ি। রহমান এবং দুঙ্গা তখনও মারা যায় না। রহমান সেই মোটরসাইকেলের লোককে দেখে হামজার পিছু নিতে বলে, জানায় সে যেন বেঁচে না থাকে। এর মধ্যে এসপি আসলাম চলে আসলে রহমান ভার্সেস আসলাম মুখোমুখি বন্দুক যুদ্ধ শুরু হয়। অন্যদিকে হামজার সাথে সেই গুন্ডারও মারামারি চলে। এদিকে রহমান পেরে উঠতে না পারলে দুঙ্গার গাড়িতে ফোর্সকে সামলানোর দায়িত্ব দিয়ে জঙ্গলের ভেতরে চলে যায়। রহমান জঙ্গলের মধ্যে গেলে আসলামও যায় সেখানে। এদিকে দুঙ্গা একাই সবাইকে মারতে থাকলে একসময় নিজে গুলি খেয়ে ঝাঁঝরা হয়ে যায়। অন্যদিকে হামজা এবং রহমানের ওই গুন্ডার মধ্যে বেশ লড়াই শুরু হয়। অন্যদিকে রহমান এবং আসলামের বন্দুক থেকে হাত দিয়ে লড়াই শুরু হয়। একসময় আসলাম মার খেতে থাকলে হামজা আসে। তখন শুরু হয় হামজা এবং রহমানের লড়াই। প্রথমে হামজা মার খায়। এরপর যখন হামজার মনে পড়ে আর্ম লিস্টের কথা, তখন মাথা খারাপ করে একের পর এক মুখে খুশিতে নিস্তেজ করে ফেলে রহমানকে। প্ল্যান অনুযায়ী আসলাম এরপর রহমানকে গুলি করে, এমন জায়গায় গুলি করে যেন হাসপাতালে নেওয়া পর্যন্ত বাঁচে। নিজেকে সেফ রাখার জন্য হামজা এরপর রহমানকে কাঁধে করে রাস্তায় আসে। হসপিটালে নিয়ে যাওয়ার জন্য গাড়ি থামানোর চেষ্টা করে,
কিন্তু কেউই থামে না। শেষমেশ একটা অটোরিকশা থামে, সেটাতেই রহমানকে উঠিয়ে হসপিটালে নিয়ে যেতে থাকে। যাওয়ার পথে উজাইরকে ফোন করে। রহমানের গুলি লাগার কথা জানালে উজাইর আর্ফ না নিয়ে পেছনে ব্যাক করে আসে। এর মধ্যে হামজা রহমানকে নিয়ে হসপিটালে পৌঁছায়। তাড়াহুড়ো করতে থাকে যেন তাকে বাঁচাতে হয়। ডাক্তারও দ্রুত চিকিৎসা করে, কিন্তু কোনো লাভ হয় না। রহমান মারা যায়। তা দেখে প্রচুর ভেঙে পড়ার অভিনয় করে হামজা। একটু পর উজাইর আসলে হামজাকে ধরে কান্না শুরু করে। হামজাও কান্না করে। তখন অটোরিকশাওয়ালা মিডিয়ায় জানায়, রহমান ভাইকে বাঁচানোর জন্য হামজা ভাই অনেক চেষ্টা করেছেন, কিন্তু পারেননি। রহমানের মৃত্যুর ঘটনা দ্রুত মিডিয়ায় ছড়িয়ে পড়ে। দেখে মেজর ইকবাল আফসোসও করে, কারণ 15 তারিখের প্ল্যান ক্যান্সেল হয়েছে। নিউজ দেখে খুশি হয় আলম, টেনশন এবং অপেক্ষা করতে থাকে ইয়ালি। একটু পর আহত অবস্থায় ঘরে ফিরে হামজা। ঘরে ফিরেই জানায় তার ক্ষুধা পেয়েছে। ইয়ালিনা তাকে তুলে খাইয়ে দেয়। এরপর ইয়ালিনা ঘুমিয়ে গেলে সে ডায়েরিটা নিয়ে বসে হামজা। তখন আমাদের জানানো হয় এই অপারেশন ধুরান্তর নিয়ে। এটি শুরু হয়েছিল 2002 সাল থেকে। ইন্টেলিজেন্স ব্যুরোর ডাইরেক্টর অজয় সানালের মাধ্যমে জানা যায় এই অপারেশন ধুরন্ধর এমন এক অপারেশন যেখানে অ্যাসেট পুরো গ্যাংয়ের সাথে জড়িত থাকবে। হয়ে উঠবে সেও ক্রিমিনাল। এই ক্রিমিনাল হয়ে গুরুত্বপূর্ণ সব তথ্য লিক করবে। এতে যদি মৃত্যু হয় হাসি মুখে তা বরণ করবে। এই অপারেশনের জন্য যাদের বেছে নেওয়া হয় তারা আসলে এমন মানুষ যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত বা ফাঁসির আসামি, যাদের জীবনে হারানোর মতো আর কিছুই নেই। তাদের মধ্যে একজন হলো হামজা, কিন্তু এটাই তার আসল পরিচয় নয়। তার আসল নাম জাসকিরাত সিং রাঙি। যখন অপারেশন ধুরন্ধর সম্পর্কে সবকিছু পরিষ্কার করা হয় এবং হামজার আসল পরিচয় সামনে আসে, তখন গল্পটা আবার বর্তমান সময় ফিরে আসে। দেখা যায় হামজা তার ডায়েরি খুলে রহমান ডাকাতের নামটা কেটে দেয়। এর মানে একটাই, রহমানের অধ্যায় শেষ। কিন্তু ডায়েরির পাতায় আরো অনেক নাম রয়েছে, আর সেই সব নাম একে একে শেষ করেই অপারেশন ধুরন্ধর সম্পূর্ণ করবে হামজা। ক্রেডিট সিনে দেখানো হয় কিভাবে জাসকিরাত সিং ধীরে ধীরে হামজা হয়ে উঠেছিল। সেই কঠিন ট্রেনিং আর জীবনের অনেক ত্যাগের গল্প সেখানে উঠে আসে। আর শেষে জানিয়ে দেয়া হয় এই মুভির সিকুয়েল আসছে আগামী 19 মার্চ 2026 সালে। রণবীর সিং এই মুভিতে যে ডেডিকেশন দেখিয়েছেন সেটা সত্যি প্রশংসার মতো। তার লুক, বডি ল্যাঙ্গুয়েজ সবকিছুই খুবই বাস্তব লেগেছে। বোঝাই যায় চরিত্রটার জন্য তিনি অনেক পরিশ্রম করেছেন। এই মুভিতে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে একজন স্পাইকে নিজের দেশকে রক্ষা করার জন্য কতটা ত্যাগ স্বীকার করতে হয়। বছরের পর বছর অন্য পরিচয়ে বেঁচে থেকে নীরবে দেশের জন্য কাজ করে যেতে হয়। তো আপনাদের কাছে মুভিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।